নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন নেই। অবশেষে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভায় নোংরা আবর্জনা ফেলে মারমুখী বিক্ষোভ পৌরসভার সাফাই কর্মীদের। দীর্ঘ 25 বছরের অবহেলার অবসান ঘটিয়ে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকার বাসিন্দারা। নিয়মিত বেতন নেই। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভায় শেষে আবর্জনা ফেলে মারমুখী বিক্ষোভ সাফাই কর্মীদের। এক দুদিন নয়, মাসের পর মাস ধরে শুধুই আশ্বাস। এদিকে 2 বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পরেও হাতে আসেনি পেনশনের টাকা। অফিস বলছে নথি হারিয়ে গিয়েছে। ভোর থেকেই শহরের স্বচ্ছতা নিশ্চিত করতে যারা ঘাম ঝরায়, সেই সাফাই কর্মীদের এক প্রকার অনাহারে দিন কাটছে, কারণ নিয়মিত বেতন হয় না তাদের। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও ধারে খাদ্য সামগ্রী আর দিতে চায় না। সব মিলিয়ে এক অভাবনীয় পরিস্থিতির মধ্যে কাটে জলপাইগুড়ি পৌরসভার এই কর্মীদের জীবন। অবশেষে মঙ্গলবার ভেঙে যায় ধৈর্যের বাঁধ। সপরিবারে পৌরসভায় অভিযানে নামে সাফাই কর্মীরা। শুধু ক্ষোভ উগরে দেওয়াই নয়, নোংরা আবর্জনা পরিষ্কার করে শহরকে সুস্থ রাখে যেই সাফাই কর্মীরা, তারা মঙ্গলবার বিকেলে সেই নোংরা আবর্জনা আবারও বয়ে নিয়ে এসে পৌরসভার দপ্তরের সামনে ফেলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বেতন, পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি তুলতেই আশ্বাস এবং তারিখ পে তারিখ পাওয়া সেই সমাজ বন্ধুরা অবশেষে বিক্ষোভে সামিল হলেন। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, যারা এই আন্দোলন করছে তাদের বকেয়া যত মাস তারা বলছে তত মাস তাদের বকেয়া নেই। যতটুকু বকেয়া তারা পাবে খুব শীঘ্রই তা প্রদান করা হবে। টাকা পাঠাচ্ছে না আমাদের, তো কেন দিবে না? আমরা লোক মরে মরে যাচ্ছে, তার টাকা নাই, পয়সা নাই। আমার স্বামী রিটায়ার, বিছনায় পড়ে আছে। পেনশনের টাকাগুলো দেয় নাই? না, কোনো টাকা পাইনি। 9,80,000 টাকা একটা পয়সা পাইনি। কতদিন আগে রিটায়ার হয়েছে? 5 বছর হয়ে গেল, এখনো টাকা পাইনি। এখনো টাকা পাইনি। টাকার জন্য ভিক্ষা চাইতে আসি, লোকদেরকে ধরে নিয়ে আসি। ফান্ডের টাকাই নাই, ফান্ডের টাকাই নাই। টাকা আসে কোথা থেকে? সরকার টাকা পাঠায় না, সব জায়গায় তো টাকা পাঠায়। টাকাগুলো কোথায় যায়? কোথায় যায়? চেয়ারম্যান তো আমাদেরকে কৈফিয়ত দিবে যে কোথায় যায় না যায়। আমরা কি জানি কোথায় গেল? এতদিন তো ঠিকই চলতেছিল, এই যে কোথায় আসছে তো কোথায় আমাদের উপরে অত্যাচার। সরকারের আছে পেনশন আটকায়, পেনশন পর্যন্ত আটকা দিল। আমাদের কারোর সাথে কোনো ব্যক্তিগত বা কোনো শত্রুতা নেই। আমরা আমাদের নিজের স্বার্থে আসি। প্রত্যেকবারই ওনাকে বলা হয়, উনি মিথ্যা প্রতিশ্রুতি দেন, আমাদেরকে ফিরে যাইতে হয়। তো আমরা চাচ্ছি যে আমাদেরও যেন বারবার আসতে না হয়, আর উনিও আমাদের সমস্যাটা যাতে একবারে সমাধান করে দেন, সেটাই আমাদের পৌরসভার কাছে এবং পৌরপতির কাছে আমাদের রিকোয়েস্ট, যে উনি আমাদের যে সমস্যা, দীর্ঘদিনের যে মাইনার সমস্যা এবং পিপিও গ্র্যাজুইটি এগুলো যে সমস্যা আছেন, এবং অবিলম্বে পেনশনের যাতে পেনশন বন্ধ না হয়, পেনশন যাতে বন্ধ না হয়। কারণ হচ্ছে পেনশন যারা বয়স্ক তাদের প্রাপ্য অধিকারের টাকা যেটা সরকার থেকে দেওয়া হয়, সেটা যেন প্রত্যেক মাসে তারা ঠিক সময় মতন পায়, সেটার ব্যবস্থা যাতে পৌরসভা অবিলম্বে করে, যাতে বয়স্ক মানুষ তার পেনশনের টাকা নিয়ে তার যে শেষ বয়সটুকু ভালো মতন তার জীবন কাটাতে পারে। এটাই পৌরসভাকে আমি বারবার রিকোয়েস্ট করব এবং পৌরপতিকে বলবো
যে আপনি প্লিজ এই ব্যাপারটা একটু কাইন্ডলি দেখুন, এটা ক্যাজুয়াল ব্যাপার না, এটা হচ্ছে একটা বয়স্ক মানুষের যারা অবসর, যারা 60 বছর নিজের জীবনের 42টা বছর এবং 40টা বছর দিয়ে যারা পৌরসভাকে পরিষ্কার রেখেছে এবং যারা পৌরসভাকে দীর্ঘ 40-42 বছর দিয়ে যারা পৌরসভাকে পরিষেবা দিয়েছে, তাদের এটা হকের টাকা, ওটা আপনি আটকে রাখতে পারেন না। আপনাকে আমি এটাই বলবো স্যার, কাইন্ডলি ওদের টাকা যেন মাসে মাসে দেওয়া হয়, যাতে তারা যাদের যেটা ওদের জীবনটা যতটুকু জীবনে আছে তারা যেন শান্তিতে সুস্থভাবে কাটাতে পারে। মাসে যে তথ্যটা ওনারা বলছেন যে ওনারা বেতন পাচ্ছে না, সেটা একদম সর্বৈবভাবে মিথ্যা। তার কারণ হচ্ছে গত মাসের 30 তারিখে ওরা 1 তারিখে ওরা বেতন পেয়েছে, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওনারা আবার বেতন পেয়ে যাবেন। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রিগার্ডিং আপনার যে পেনশন, এটা কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, রাজ্য সরকারের কাছ থেকে আমরা 2,34,00,000 টাকা আমাদের পাওনা থাকে। নতুন রাজ্য সরকার এসেছেন এবং তারা যখন 2,34,00,000 টাকা ডিসবার্স করবেন, সেক্ষেত্রে পেনশনটাও রেগুলারাইজ হয়ে যাবে। তার মধ্যেও আমরা কিন্তু এই মাসের 15 তারিখে আমরা পেনশনারদের কিন্তু পেনশন দিয়েছি। এবং একটা সবচেয়ে বড় কথা, যেটা জলপাইগুড়ি পৌরসভা অনেক বহু বছর ধরে একটা মানবিক দিক দেখিয়েছে, যার পিপিও আসবে না সেক্ষেত্রে তাদেরকে প্রভিশনাল পেনশন 6 মাস দেওয়া যেতে পারে, তারপরে সাবজেক্ট টু এক্সটেনশন 1 বছর। সেখানে আমরা যাদের পিপিও আসেন অনেক জটিলতার কারণে, যারা বাম আমলে চাকরি পেয়েছিলেন বা তারপরে কংগ্রেস আমলেও যারা চাকরি পেয়েছিলেন, তাদের যে পিপিওর জটিলতা রয়েছে, সেই সময় কাগজপত্র ডকুমেন্টেশন সঠিক ছিল না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কারো প্রভিশনাল পেনশন বন্ধ করিনি। তা এটা কিন্তু আমাদের আইন, মানে যদি আমরা অমানবিক হতাম তাহলে আমরা প্রভিশনাল পেনশন বন্ধ করতাম। তা একটা কথা, যখন আগের পৌরনগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, আমি রাজ্য সরকারের মিটিংয়ে বলেছিলাম সমস্ত পৌরসভার ক্ষেত্রেই আত্মনির্ভর করতে গেলে গ্র্যাচুইটি এবং পেনশন এবং এই যে অ্যামাউন্টটা, এটা রাজ্য সরকার যেমন জেলা পরিষদকে দেয়, এটাও যদি পৌরসভাগুলোকে দেয় তাহলে পৌরসভা কিন্তু অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। তার কারণ আমরা এর মধ্যেই কিন্তু কোনো নতুন করে অ্যাসেসমেন্ট করে কোনো আমরা টাকা বাড়াইনি, প্রায় ট্যাক্স বাড়াইনি প্রায় 10 বছর। এখন অবশ্যই ইন্টারিম অ্যাসেসমেন্ট আসতে শুরু হয়েছে, টোটাল অ্যাসেসমেন্টও শুরু হয়েছে। তা এতে একটু সময় লাগবে। আর 2 মাস ইলেকশনের পিরিয়ডে মাস গেছে, সেই সময় কালেকশন কম ছিল। এই সমস্ত কিছু মিলে তবে এখন তো আমরা অনেকটাই রেগুলারাইজ করে দিয়েছি, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওদের আবার মায়না হয়ে যাবে। তাই আর এটা আবর্জনাটা টিআরপির জন্য করে। দীর্ঘ 25 বছরের অবহেলার অবসান ঘটিয়ে রাস্তা সংস্কারের দাবিতে অবশেষে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের দাবি, ভাটাখানা এলাকার প্রায় 1 কিলোমিটারেরও বেশি রাস্তা গত 25 বছর ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং নিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায়। ফলে বর্ষাকালে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়ারা, প্রবীণ নাগরিক, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হয় বেহাল রাস্তার কারণে। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার পুরসভা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ওয়ার্ডের জনপ্রতিনিধির ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা। অবিলম্বে রাস্তা সংস্কার এবং স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবি জানিয়ে এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার বহু মানুষ। এলাকাবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। প্রয়োজনে পুরসভা ঘেরাও সহ একাধিক গণ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে বিষয়টি নিয়ে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় জানান, এই রাস্তা দিয়ে মানুষের চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। রাস্তার কাজ এসজিডি এর অধীনে শুরু হয়েছিল, কিন্তু বর্ষা শুরু হওয়ায় কাজ কিছুটা ব্যাহত হয়েছে। এছাড়া সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী কাজ এগোচ্ছে। আশা করা হচ্ছে দুর্গাপুজোর আগেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে। এখন এলাকাবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। দীর্ঘদিনের দুর্ভোগ কবে কাটবে, নাকি আশ্বাসী আবার শেষ ভরসা হয়ে থাকবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভাটাখানার মানুষের মনে। রাস্তাটা শুরু হলে সেনপাড়া মোড় থেকে একদম আমাদের উপর ভাটা থেকে দরকার, খুব উপর ভাটার অবস্থা খারাপ, আমাদের এদিকে আরো অবস্থা বেশি খারাপ। কত কিলোমিটার রাস্তা হবে এটা? এইটা
সেনপাড়া মোড় থেকে কমপক্ষে 400 মিটার রাস্তা হবে। 400 মিটার 2 কিলোমিটার রাস্তা হবে। 2 কিলোমিটার রাস্তা 2 হবে। কিলোমিটার রাস্তা আছে। এই সমস্যা কি মানে কারা কারা এই রাস্তার উপর নির্ভরশীল, মানে কারা কারা যান আপনার মানুষজন? এইখানে তো আমাদের ভাটাখানা, টোটাল ভাটাখানার কমপক্ষে 5000 লোক এই রাস্তাতে যাওয়া আসা করি আমরা। আচ্ছা, টোটো রিক্সা সবই চলে। টোটো রিক্সা সব। পাশাপাশি এই যে পাশে তো স্কুলও একটা রয়েছে। পেশেন্ট নিয়ে যাওয়া যায় না স্কুলে। এই যে একটা বড় স্কুল আছে এইখানে, হাই স্কুলের ছাত্ররা খুব অবস্থা খারাপ হয়ে থাকে। মানে স্কুলে যেতে সমস্যা হয় নাকি? খুব সমস্যা। মানে আপনারা কোনোভাবে জানাননি কাউন্সিলরকে কি এই যে সমস্যা? জানানো হয়েছে হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয় নাই। মানুষের সব যাতায়াত, গাড়ির যাতায়াত, আমাদের একটু বৃষ্টি হলে আমরা বাড়ি থেকে বার হতে পারতেছি না। ড্রেনের জল আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, রাস্তায় পা দিয়ে হাঁটাচলা করতে পারতেছি না। এগুলো অনেক দিন ধরে সমস্যা। আমরা মিউনিসিপালিটিতে নাই করে 4 থেকে 5 বার আমরা দরখাস্ত জমা দিয়ে, ড্রেন রাস্তার ফটো তুলে জমা দিয়ে আসি। কোনো আমাদের বিষয় বলে না, খালি বলে হবে 3-4 বার মার্ক করে নিয়ে যাচ্ছে, কিন্তু একজনও কেউ আসে না, কেউ দেখার মতন আসে না। কাউন্সিলর কি বলে? কাউন্সিলর বলে হবে, আমাকে যদি টাকা পয়সা না দেয় আমি কোথা থেকে করব, কাউন্সিলরই বলে। আর আমাদের আগে ড্রেন কাটার লোক আসতো, এখন কোনো ড্রেন কাটার লোক আসে না। রাস্তাঘাটে সাপ পোকামাকড়, আমরা তো রাত্রেবেলা হাঁটাচলাও করতে পারি না কোনো। সকালে এখান দিয়ে হাঁটা যায় না। স্কুলের ছাত্রগুলো তো সব এখন এদিক দিয়ে যায়, বৃষ্টি হইলে তো এদিক দিয়ে যাইতেই পারে না, তখন ঘুরে যেতে হয় অনেকটা রাস্তা। আর ড্রেন নেই, এদিকে ড্রেন করতে লাগবে, জলগুলো জমে সব রাস্তার উপরেই থাকে, তখন এই বাচ্চা কাচ্চাগুলো হাঁটতে পারে না, রাস্তায় বের হতে পারে না। জমা জলে চলাফেরা করার পর তো বিভিন্ন রকম অসুখ। হ্যাঁ, অনেক রকম অসুখ দেখা দেয়, জ্বর টর হয়, বাচ্চাদের সর্দি কাশি। কাউন্সিলরকে জানাননি আপনারা? অনেকবার জানানো হয়েছে, লিখিত জমাও দেওয়া হয়েছে, কিন্তু ওনারা সেরকম ভাবে আসেও না, আর দেখে কোনোটা কিছু করে না। শুধু বলে করব, কিন্তু ওনারা এখনো মানে কয়েক বছর তো হয়ে গেল, ওনারা কিছুই করেনি। আপনার বিয়ে কবে হয়েছে? আমাদের তো 15 বছর হয়ে গেল। কবে থেকে দেখে আসছেন? তখন থেকে দেখতেছে এরকম, যখন থেকে বিয়েছে তখন থেকে এরকম। আরো মানে প্রচন্ড খারাপ অবস্থা, জল জমে তো মানে একদম নোংরা, মশা টশা অনেক কিছু। এটা মনেই হয় না, কারণ ওনাদের উন্নতি তো দেখতেছি না। কি মনে হয় না? যদি ওনারা এসে রাস্তাটা করতো, দেখে যেত, এদিকে তো ওনারা ঢুকেনি না, আর নোংরাগুলো তো সমানে জমে থাকে, ওনারা গাড়ি দিয়ে নিয়েও না। টায়ার জ্বলায় কোথায়, মানে ভাটাখানায় যে রাস্তাটা হচ্ছে সেটা SJD এর আন্ডারে কাজটা হয়েছে। সেই কাজটা পাথর এবং এই রোলার করে রেখে দিয়েছে। এখন দীর্ঘ যে মানে বর্ষার জন্য 1 নম্বর হচ্ছে না, সরকার চেঞ্জ হয়েছে, সরকারের প্রসিডিওর অনুযায়ী কাজ হচ্ছে। তো সরকার যেদিন ওদের মানে অনুমতি দেবে, এবং তাদের টাকা পয়সারও একটা ব্যাপার আছে, টাকাটা যদি বিলটা যদি ছাড়ে তাহলেই কন্ট্রাক্টর কাজ করবে। কন্ট্রাক্টর তো কাজ ছাড়া কাজ করতে পারবে না। আমি বারবার করে বলেছি, আমি মানে অফিসে জানিয়েছি, এবং মানে অফিসে জানানোর পর অফিস বলছে হবে, এর মধ্যেই হবে, হয়তো পুজোর আগে হয়ে যাবে। কতখানি রাস্তা? ওইটা হচ্ছে 1500 মিটার, মানে 1.5 কিলোমিটার রাস্তা। পুরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের সেনপাড়া টু ধরধরাবাদ আর আপার ভাটাখানার কালভার্ট অব্দি হয়েছে। এটা এখনো পিচিং হয় নাই, তার জন্য বারবার আমিও খুব ডিস্টার্বমেন্ট। কারণ কি, আমার অসুবিধাটা কি, যেখানে চলাফেরা করতে মানুষের খুব কষ্ট হচ্ছে। আমি জানি একটা মোটরসাইকেল গেলে পাথর চলে যায়, কার কপালেও ফাটাচ্ছে, সবকিছুই হচ্ছে, সেটাও আমি জানি। কিন্তু একটা কথা কি, এখন অফিসকে জানানো হয়েছে যে কন্ট্রাক্টর, তাকেও ফোন করা হয়েছে। কন্ট্রাক্টর বলছে আমরা DM কেও দিয়েছি, DM এর চিঠিও আমার কাছে হয়তো আসবে এর মধ্যে। তো DM কে হয়তো প্রয়োজন করলে আমিও ভাটাখানার লোকদের কাছে সব সই নিয়ে আমি DM এর কাছে ওদেরকে নিয়েই যাব। এখানে আমার কোনো এই নাই, সরকার যেটা করবে আমাকে সেইভাবে চলতে হবে। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ, তৃণমূল নেতাদের ওপর ডিম থেরাপি। রাজগঞ্জের বেলাকোবা সংলগ্ন শিকারপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধান প্রভা কুজুরের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং নেতাদের ওপর চলে ডিম থেরাপি। ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো অন্য কোনটা ভাড়ানের ফর্মগুলো এখনো জমা পড়ে নাই, তার জন্য আমাদের গ্রামে গ্রামে মহিলাগুলোর জন্য কথা শুনতে হচ্ছে। কারণ ঠিকভাবে যদি এরা কাজ করতো তাহলে আমরা এটা করতাম
পারলাম না। এরা এখনো শরীরের থেকে এখনো টিএমসির গন্ধ যায় নাই, শরীরের থেকে এখনো টিএমসির গন্ধ যায় নাই। সরকারটা আমাদের চেঞ্জ হয়েছে, পরিবর্তন চাই আমরা। অঞ্চলে আজকে এখনো তৃণমূলের লোক কাজ করতেছে। আমরা ফর্মগুলো জমা দিছি, ওরা আপলোড করে নাই এখনো। তার জন্য আমাদের কথা শুনতে হচ্ছে। নেতা নিজে মাস্টার, 4 তলা বিল্ডিং, ওর মেয়ে কাজ করে, বেকার ছেলে নাই। আমরা বের করবো এখান থেকে। এবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। সোমবার টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হলো। জলপাইগুড়ির এক শিক্ষক এবং সাথে তার অনুগামীরা উপস্থিত ছিলেন। যদিও শিক্ষক জীবেশ চন্দ্র দাস বিজেপির জেলা মিডিয়া ইনচার্জ। এর আগেও পুরুলিয়া সদর থানা, বহরমপুর থানা, ঠাকুরপুকুর থানা ও মেদিনীপুরের কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই বড়সড় আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী, তা বলাই যায়। সোমবার সন্ধ্যায় জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ জীবেশ চন্দ্র দাস কোতোয়ালি থানায় অভিনেত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অশালীন পোস্টার বানিয়ে সম্মানহানির চেষ্টা করার অভিযোগ দায়ের করেন। তবে এদিন বিজেপি কর্মী হিসেবে নয়, একজন শিক্ষক এবং সমাজের সচেতন নাগরিক হিসেবেই তিনি অভিযোগ করেছেন বলে জানান জীবেশ চন্দ্র দাস। আগামীতে দলীয়ভাবে কোনো অভিযোগ করা হবে কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, নিটের প্রশ্ন ফাঁস প্রতিবাদে গত 24শে জুলাই কলকাতায় একটি মিছিলে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি হাতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকেই বিভিন্ন থানায় শ্রীলেখার এই আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। সমস্ত ক্ষেত্রকে উনি দেখছেন এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবার চেষ্টা করছেন, ভালো করবার চেষ্টা করছেন দেশের। তো তার প্রতি এরকম যদি ছবির প্রদর্শন করা হয়, সেটা আমাদের ছোট ছোট বাচ্চাদের কাছে, আমি একটা স্কুলে পড়াই, আজকে ছোট ছোট বাচ্চাদের কাছে, আজকে মিডিয়ার যুগ, আপনারা জানেন ডিজিটাল যুগ, সেখানে বাচ্চাদের কাছে খুব সহজেই চলে যাবে। সেই বাচ্চারা কি শিখবে? এই মহিলার কাছ থেকে বা এদের কাছ থেকে, যারা এরকম ধরনের কুরুচিকর একটা অসভ্য কাজ করতে পারেন। তো তার বিরুদ্ধে আমার মনে হয় সকলকেই গর্জে ওঠা উচিত। আমার নিজের আমি দেখুন, আমি দলের কথা, আমাদের দলের, আমি যেই দল করি সেই দলের এরকম কোনো এখনো কোনো পরিকল্পনা হয়নি। আমি ব্যক্তিগতভাবে, আমার মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার দুজন সঙ্গীকে নিয়ে, হ্যাঁ আমি অবশ্যই আমি বিজেপি করি। তবে বিজেপি করার আগেও আমি বললাম আমি একজন ভারতবর্ষের নাগরিক। হ্যাঁ, আমার বন্ধু এরা, আমরা সকলেই আমার বন্ধু এবং আমরা একসঙ্গে একই রাজনৈতিক দল করি। আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমরা নরেন্দ্র মোদীর যে চিন্তা ভাবনা, তাতে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমি দেখুন, আমি সবার আগে হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী, সেই হিসাবে আমি কাজ করি। হ্যাঁ, আর আমার নাম জীবেশ দাস, আমি একজন স্কুল শিক্ষক, জলপাইগুড়ি শহরের একজন বাসিন্দা। বিজেপির আমি বিভিন্ন দায়িত্ব পোস্ট বিগত দিনে আমি ছিলাম। আজকে আমি বিজেপির মিডিয়ার দায়িত্বে আছি। পুকুরে ডুবে দাদু ও নাতির মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া মাল ব্লকের তারঘেরা বস্তিতে। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তারঘেরা বস্তি এলাকায় সোমবার বিকেলে পুকুরে ডুবে দাদু ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন শ্যাম মাঝি, বয়স 60 বছর, এবং তার 6 বছরের নাতি অর্জুন ওরাও। স্থানীয় যুবক তাতিশ কেরকাট্টা জানান, সোমবার বিকেলে 3-4 জন শিশু তারঘেরা জঙ্গলের পাশের একটি খোলা মাঠে খেলাধুলা করছিল। এরপর তাদের মধ্যে 3 জন কাছের একটি পুকুরে স্নান করতে নামে। সেই সময় অর্জুন ওরাও পুকুরে তলিয়ে যায়। বিষয়টি দেখে তার সঙ্গীরা বাড়িতে গিয়ে খবর দেন। খবর পেয়ে সম্পর্কে দাদু শ্যাম মাঝি নাতিকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন, কিন্তু পুকুরটি গভীর হওয়ায় তিনি জলে তলিয়ে যান। কিছুক্ষণ পর অর্জুনের দেহ জলে ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। তবে শ্যাম মাঝির দেহ জলের নিচেই আটকে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর একটি দল। এনডিআরএফ এর জওয়ানেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পুকুরের নিচ থেকে শ্যাম মাঝির দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। পরে দুটি মৃতদেহ মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি জলপাইগুড়ি পাঠানো হয়।
এনডিআরএফ এর ইন্সপেক্টর সাফাদ রেহমানি জানান, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে শ্যাম মাঝির দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা। অন্যদিকে শিশুটির দেহ সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করেন। জানা গেছে অর্জুন ওরাও তার মা রঞ্জিতা ওরাওয়ের সঙ্গে কয়েকদিন আগে দাদুর বাড়ি তারঘেরায় বেড়াতে এসেছিল। তাদের স্থায়ী বাড়ি ঝাড়খণ্ডে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। जो माल ब्लॉक पुलिस स्टेशन इंचार्ज हैं मलिक जी, उन्होंने इन्फॉर्मेशन दिया था कि एक यहाँ तालाब में एक बच्चा जो है डूब गया था। उसको बचाने के लिए उनके दादा ने जो है कोशिश की, मगर वो भी जो है डूब गए। तो हमारी टीम जो है जो उनके दादा थे उनको रिकवर कर लिया है और पुलिस को हैंड ओवर कर दिया है। बच्चे को सिविल डिफेंस ने जो है रिकवर कर लिया था हमसे आने से पहले ही। अभी की लेके दिया सब बॉडी? हाँ, हमने पुलिस को जो है हैंड ओवर कर दिया और फर्दर जो है उनको हॉस्पिटल के लिए ट्रांसपोर्ट कर दिया है पुलिस ने। मैं इंस्पेक्टर मोहम्मद शादाब रहमानी हूँ, जो एनडीआरएफ 2nd बटालियन एनडीआरएफ है, वहाँ से बिलोंग करता हूँ। इसको तो अभी हम बोल नहीं सकते सर, हम भी सुना, जस्ट आया। बोलने के बाद में आने के बाद में बच्चा लोग नहाने आता है पार्टनर होकर। स्कूल छुट्टी हो जाने के बाद में इधर चला आता है खेलने के चक्कर में। वो लोग नहाते नहाते घुस गया। कितना उम्र का है वो? वो तो 6.5 से 7 साल। स्कूल में पढ़ाई करता है? स्कूल में पढ़ाई जाता है, बगान स्कूल। घर कहाँ है इसका? घर तो तारघेरा में है। क्या नाम है मालूम है उसका? उसको तो मालूम नहीं करने सके। और कोई है उससे? उसका नदी में? मम्मी है, उसका नहीं, पानी में और कोई है? पानी में एक क्लास है, उसका नाना दादू लगता है, वो भी गया था छोड़ने के लिए। वो भी उधर अभी अंदर में है। ओह, नहीं निकला है उसका? अभी तक नहीं निकला। ये कौन सा जगह है? ये तो तारघेरा बगान। कुकुर तो किसका है? कुकुर को बोल नहीं सक रहा, किसका जमीन है, कोड़ाया है, ऐसे ही पड़ा हुआ है ना? पड़ा हुआ है। গতকাল গভীর রাতে বাগড়াকোটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষকের এবং আহত হয়েছেন আরও 3 জন। মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসাবাড়ি এলাকায় 17 নম্বর জাতীয় সড়কে গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষকের। আহত হয়েছেন নেপালি চলচ্চিত্র পরিচালক উদীপ থাপা সহ আরও 3 জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি ছোট গাড়িতে করে 4 জন বাগড়াকোট থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় 1টা নাগাদ ওয়াসাবাড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশ বিশ্বকর্মা, যার বয়স 46 বছর। তিনি বাগডোগরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গুরুতর আহত হন উদীপ থাপা, বাদল বিশ্বকর্মা এবং শোবিন থাপা। স্থানীয় বাসিন্দা ভারত গুপ্তা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পেয়ে আশেপাশের যুবকদের খবর দেন। স্থানীয়রা প্রায় 1 ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাড়ি থেকে বের করে প্রথমে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের মধ্যে বাদল বিশ্বকর্মাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল, ক্রেন এবং জেসিপি পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। গাড়িতে থাকা 4 জনই বাগড়াকোটের লিস রিভার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে গতকাল রাতে মেটেলি ব্লকের শামসিং চা বাগান এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই দুর্ঘটনার কারণও খতিয়ে দেখছে পুলিশ। हम लोग सिल्लोड से आ रहे थे तो देखा गाड़ी नीचे डाउन में गिरा हुआ है। तो देखे तो 2-3 आदमी तो हम लोग भेज दिए हॉस्पिटल। एक आदमी फंसा हुआ था। ये कौन सा जगह पे हुआ है? ये वासावाड़ी वासाबाड़ी मोड़ पे। गद्दी खाने का होगा। कहाँ के थे ये लोग लिस्ट लेबर के बता रहे हैं। एक जन तो गाड़ी में स्पॉट डेड हो गया। गाड़ी में स्पॉट डेड हो गया। उसको बहुत कोशिश किया गया, नहीं निकल पाया। आप लोग आके भी हाथ लगाए बहुत? जी हाँ, हम लोग बहुत हम लोग अभी तक हेल्प ही कर रहे हैं। जैसे कि आज देखा जाए तो हम लोग सिल्लोड से हम लोग रिटर्न हो रहे थे तो यहाँ देखा जो ये गाड़ी घुसा हुआ था नीचे। कहाँ पे? ये वासावाड़ी टी गार्डन का सामने पे। तो 4 जन था गाड़ी पे, तो 3 जन को तो निकाले, 1 जन को तो बहुत कष्ट हुआ। 1.5-2 घंटा मतलब गंभीर तरह से फंस गया था, गाँच में अटक गया था। तो भी 1.5-2 घंटा बाद में अभी निकाले हैं, निकाल के अभी हम लोग भेजे हैं हॉस्पिटल। प्राय देखा गया 1.5 घंटा टाइम लगा आप लोग को रेस्क्यू करने में, किस लिए वजह? हाँ, इसका वजह क्या था? वहाँ पे क्रिटिकल सिचुएशन में था, एक पैर का बीच में फंसा हुआ था, ऊपर से गाड़ी में था, जिसकी वजह से हम लोग निकालने में बहुत असुविधा हो रहा था।
आप लोग हाथ से ही रेस्क्यू कर रहे थे? जी, बस जी, हाथ से हम लोग जितना सके हाथ से किए। अब उसके बाद में वगैरह फायर ब्रिगेड आए तो सभी कोई हम लोग किए। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাথের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। শহরের 12 নম্বর ওয়ার্ডের হাই স্কুল লাগোয়া ঐতিহ্যবাহী মন্দিরটি সংস্কারের দাবিতে সোচ্চার হলেন স্থানীয়রা। কথিত রয়েছে তখন সত্যযুগ, বৈশাখের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে তখন না দিন না রাত, গোধূলি, ঘরেও নয় বাইরেও নয় চৌকাঠে, মাটিতে নয় আকাশেও নয় উড়ুতে। এই উড়ুতেই বিষ্ণুভক্ত শিশু প্রহ্লাদের প্রাণ সংশয়কারী পিতা হিরণ্যকাশিপুকে হত্যা করেন বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেব। এই অবতারের একমাত্র মন্দির রয়েছে শহর জলপাইগুড়িতে। শহরের 12 নম্বর ওয়ার্ডে হাই স্কুল লাগোয়া পুকুরের ধারে এই মন্দির দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এদিকে হাই স্কুল লাগোয়া ঐতিহ্যবাহী পুকুরটি সংস্কার করতে গিয়ে ওই মন্দিরটি ও মৃন্ময়ী প্রতিমার কিছুটা ক্ষতি হয়েছে বলে অভিযোগ। একদিকে বিশ্বযুদ্ধের দামামা, অন্যদিকে লালমুখ সাহেবদের অনেকে এদেশ থেকে তল্পিতল্পা গোটানোর কথা ভাবাও শুরু করেছেন। বছর খানেকের মধ্যেই দেশ জুড়ে শুরু হতে চলেছে ভারত ছাড়ো আন্দোলন। আন্দোলনের আঁচ জলপাইগুড়ি শহরেও। সেই সময় 1939 থেকে 1940 সালে শহরের জয়ন্তীপাড়া এলাকায় সাধারণভাবেই নৃসিংহদেবের মন্দির স্থাপন হয় বলে দাবি। নিয়মিত পুজো আর্চাও চলতে থাকে। স্থানীয় গোপালবুড়ির জায়গাতেই গড়ে ওঠা এই মন্দির বলে স্থানীয় সূত্রে খবর। তাদের দাবি অষ্টধাতুর মূর্তি রাখাল দেবী থেকে আসা পূজারীর বাড়িতে রয়েছে। মৃন্ময়ী প্রতিমায় পুজো হয় এখানে।
প্রচুর মানুষ আসেন বার্ষিক পুজোয়। পুকুর সংস্কারে জেসিবি ব্যবহারের কারণে মন্দির ও মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরে দেখা গেল পুরনো ইট সার বেঁধে রাখা রয়েছে। অর্ধসমাপ্ত শেডও চোখে পড়ল। তবে ঈশ্বরের থান শূন্য। টিন দিয়ে ঘেরা চত্বরের মূল ফটকে তালা। বিকালে পূজারি এলে হবে পুজো। এই মন্দিরের দ্রুত সংস্কার এবং উন্নয়নের দাবি তুলেছেন স্থানীয়রা। এই মন্দিরের পুরোহিত যতীন্দ্রনাথ রায় জানান, মন্দিরের সংস্কার করার জন্য সকলকে এগিয়ে আসা দরকার, কারণ এটি একটি উত্তরবঙ্গের তথা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মন্দির। পর্যন্ত কিছু করা যাচ্ছে না, তবে যদি কিছু প্রভুর করুণায় হয়, নৃসিংহদেবের করুণা হয়, তাহলে জন্মাষ্টমীর দিন যদি পুরনো কিছু দিয়ে করা যায় করবো আর কি। বললাম কি এই মন্দিরটা কত প্রাচীন? হ্যাঁ, কত প্রাচীন? অনেক 120-25 বছরের বেশি হবে, বহু পুরানো। এটি উত্তরবঙ্গে একমাত্র এখানে একটাই মন্দির, যেটা মহামা মুখার্জি আসছিলেন আসাম থেকে, উনি এই মন্দিরটা তৈরি করছেন। কাজেই ওনার ইয়েতেই আসি, উনি দেহ রাখলে তারপরে আমার এক গুরু ভাই ছিল, সেই গুরু ভাই আমাদের এখানে কাজ করতো, উনি যুদ্ধ হয়েছে, উনি চলে গেলে তারপর আমি দায়িত্ব নিই। আমি প্রায় 27-28 বছর ধরে আসি। কিন্তু কোনো উন্নয়ন হয়নি? না, কোনো উন্নয়ন নেই। কারোর উন্নয়ন না হলে, কারোর যদি দৃষ্টি না থাকে, তাহলে কী করে উন্নয়ন হবে? কাজেই আশেপাশে যারা আছে একটু দেখাশোনা করে, কিন্তু যারা বড় বড় ধরনের আছে তারা কিন্তু কখনো হাত বাড়ায় না যে এই একটা এতদিনের প্রাচীন মন্দির, এটাকে একটু ভালো করে সংস্কার করি। এটা বলা যায় না কার কেমন মনোবৃত্তি। ভগবান তাদের সম্মতি দেখ, সকলে আসে এখানে। এখন দেখি কি করা যায়। আমার দুর্গতি দেখো কেমন খোল করতাল, কোনো কিছু নেই, হারমোনিয়াম করে আসো, সেখানে রাখার জায়গা নেই। এই ছোট্ট একটা ঘর, এটার ওপর দিয়ে ওই ঘরটা এই কন্ট্রাক্টর বাবু করে দিল। এখন বাকি কাজ আমাদের থাকবে। আমরা সকলের কাছে প্রার্থনা রাখছি, চাইব কিছু অর্থ যদি দেয়, তাহলে শুধু সেবার জন্য, সেবা করলেই ভগবান তুষ্ট হবে। আমার অন্য কোনো বাসনা নাই। যতদিন আসি মন্দিরে রক্ষা করব, নৃসিংহদেবের করুণা সকলেই পাক, আসুক না আসুক, করুক না করুক, সকলেই কৃপা পাক। বর্তমান পরিস্থিতি বলতে তো মন্দিরটা ওই যে ভেঙে দেওয়ার পরে আমরা বলছিলাম যে মন্দিরটা এতদিনের পুরানা মন্দির, 200 বছরের মন্দির। কে ভেঙে দিয়েছে? ওই যে যেখানে পুকুরে কাজ করলো জেসিবি দিয়ে, ওই জেসিবি ঘুরাইতে যায়, লাগিয়ে গেছিলো। লাগিয়ে যাওয়ার পরে তো মন্দিরটা ভেঙে গেল, পুরোটাই ভেঙে গেল। ঘরটা ছিল, ঘরটা পড়ে গেল। তারপরে প্রতিমাটা ছিল, প্রতিমাটাও ভেঙে গেল। তারপরে তো এখন কী করে, ওইটা তো অনেক দিন ধরে ওইভাবেই ছিল, আর কিছু ব্যবস্থা করা হয় নাই, ঠিক আছে। তারপরে তো কাজ বন্ধ হয়ে গেল, পুকুরের কাজ হয়ে সব বন্ধ হয়ে গেল। তারপরে কিছু করা বলে আমরা বললাম যে তোমরা কিছু পয়সা করি না দিলে পরে মন্দিরটা হবে কি করে। তারপরে এরা কি ব্যবস্থা গল্প বললো, বলে হবে, একটু দেরি হবে। এখন পরিস্থিতি কি রয়েছে? জলপাই উত্তরবঙ্গের একটা প্রাচীন মন্দির। হ্যাঁ, এখন অবস্থা হচ্ছে বলতে এই যে দেখা যাচ্ছে যেটুকু খারাপ করছে, দেখা যাক আরও কি হয়। আমরা চাই যে ভালো হোক, দশেরা এসে বসতে পারে, যেন যেভাবে স্ট্রাকচারটা করছে। আগে অসুবিধা হয়তো, ছোট ঘর ছিল, বসতে পারতো না ভক্তরা, এখন সেই হিসাবে ভক্তরা জায়গা দিছে, বড় করছে আরও মন্দিরটাকে। মন্দিরটা কার ছিল? এখন কি দেখাশোনা করে? এখন দেখাশোনা করে রাখাল দেবী যতীন রায় বলে একজন আছে। আর ছিল কার এই মন্দির? এই মন্দিরটা ছিল আগে গোপাল বুড়ি, ওনার ভদ্র মহিলা ছিল, বয়স্ক, ওনার নামে ছিল গোপাল বুড়ি বলতে। এই যে নরসিংহ মন্দির তো উত্তরবঙ্গে কোথাও দেখা যায় না, একমাত্র জলপাইগুড়িতে একটাই ছিল, সেটাও ভগ্নদশা এবং শেষ হয়ে গেছে অনেক বছরের আগে। বললাম না 200 বছরের কাছাকাছি। আমরা তো আমাদের বয়স কত, আমরা তার আগের থেকে বলে এটা মন্দির। শিলিগুড়িতে ধীরে ধীরে নিজেদের সংগঠনের ভিত্তি আরো মজবুত করতে সক্রিয় হয়ে উঠেছে আম আদমি পার্টি। শিলিগুড়ির মাটিগাড়া সংলগ্ন এলাকায় দলের উদ্যোগে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে 25 জন যুবক আম আদমি পার্টিতে যোগদান করেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন যোগদানকারী 25 জন যুবক আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের দাবি, স্বচ্ছ রাজনীতি এবং নতুন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যেই তারা আম আদমি পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন। সম্প্রতি দার্জিলিং জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক যুবক দলের সদস্য পদ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার মাটিগাড়ায় নতুন যোগদানকে সংগঠন বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দল। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পারিজাত ঘোষ।
তিনি জানান, আগামী দিনে শিলিগুড়ি সহ দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় আরও বৃহত্তর পরিসরে সদস্য সংগ্রহ ও যোগদান কর্মসূচি চালানো হবে। মানুষের মধ্যে দলের আদর্শ পৌঁছে দিয়ে সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য বলে জানান তিনি। তবে পারিজাত ঘোষ স্পষ্ট ভাষায় জানান, আম আদমি পার্টিতে সংগঠন বিস্তারের ক্ষেত্রে কিছু নীতিগত বিষয় কঠোরভাবে মানা হবে। তার দাবি, অন্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মী ভাঙিয়ে আনার পথে দল হাঁটবে না, বরং যারা আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং সমাজের জন্য কাজ করতে চান তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলে কোনো স্থান নেই বলেও তিনি স্পষ্ট করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে উত্তরবঙ্গে আম আদমি পার্টির ধারাবাহিক সদস্য সংগ্রহ কর্মসূচি ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এখন বলা কঠিন। তবে একের পর এক নতুন মুখের যোগদান যে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় দলের কর্মসূচি কতটা জনসমর্থন পায় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে। আমার নাম ধীমান রায়। তার বাড়ি? আমার বাড়ি মাটিগাড়া। আপনি কি আগে কোনো রাজনৈতিক দল করতেন? না, আমি এর আগে কোনোদিন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। এবারই প্রথম আমি এই আম আদমি পার্টির সাথে জড়িত হলাম। তার রিজন এই কারণেই, কারণ কি আমাকে এই পার্টি আগে থেকে আমার অনেক পছন্দের পার্টি ছিল। তাই এই পার্টির মধ্যে আমি অনেক ভালো কিছু দেখেছিলাম আমি, সেই কারণে এই পার্টি আমার পছন্দ ছিল। এবং যখন এখানে শিলিগুড়ির মধ্যে আমি শুনলাম যে এই পার্টি এখানে আসছে, সেই কারণে আমি তাদের সাথে কথা বলে এই পার্টির সাথে আমি জড়িত হওয়ার জন্য আমি প্রস্তুতি নিলাম। আগামী দিনের কি আমাদের যেটা দরকার, যখন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই একদম পিছিয়ে যাচ্ছে। আমাদের আগামী জেনারেশনে যারা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিউচার, যদি এই বর্তমানের সরকার যদি এরকমই চলতে থাকে তো হয়তো আমরা আর এগোতে পারবো না, আবার পিছিয়ে যাব। সেই কারণে আমাদের এটাই ইচ্ছা থাকবে যে আমরা এই আম আদমি পার্টির থ্রু থেকে আমরা যাতে আরও আমাদের সব কিছু আমরা আবার যাতে এগিয়ে যেতে পারি, সেই কারণে আমাদের এটাই উদ্দেশ্য থাকবে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে ধূপগুড়িতে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট ধূপগুড়ি এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। খবরের ভিত্তিতে পুলিশ ধূপগুড়ি শহরের রেল স্টেশন মোড় এলাকায় নাকা তল্লাশি শুরু করে। কিষানগঞ্জ থেকে ট্রেনে ধূপগুড়িতে নেশার ট্যাবলেট নিয়ে আসা হয়েছিল। পুলিশ স্টেশন মোড় এলাকায় সন্দেহজনক দুজনকে আটক করে এবং তাদের ব্যাগে তল্লাশি চালালে প্রায় 16,800 নেশার ট্যাবলেট উদ্ধার হয়। আইসি প্রশান্ত চামলিং এবং মহকুমার ম্যাজিস্ট্রেট শবির আহমেদ মোল্লা ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতিতে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মিঠু রায় এবং বিশ্বজিৎ রায় ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এবং মল্লিক পাড়ার বাসিন্দা। জানা যায়, কিষানগঞ্জ থেকে নেশার ট্যাবলেট কিনে নিয়ে আসা হয়েছিল। ধূপগুড়িতে হাত বদল হওয়ার আগেই পুলিশের কাছে খবর আসে। খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। আমি তো প্রথমে সঠিকটা কিছু বলতে পারবো না। এবার আমি এদিক থেকে যাচ্ছিলাম, দেখলাম ভিড়, দাঁড়ালাম যে কী হয়েছে। তো এখানে এসে যেটা দেখলাম, যেটা বুঝলাম বা শুনলাম যে নেশার জাতীয় দ্রব্য পুলিশ ধরেছে দুজন ব্যক্তিকে এবং তাদেরকে অ্যারেস্ট করেছেন। কোথা থেকে কোথায় যাচ্ছিল তারা কিছু জানা গিয়েছে? সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি এখানে এসে এখানেই শুনলাম যে দুজনকে এখানে ধরেছে, আটক করেছে। কিসের মধ্যে ছিল সেই জিনিসগুলো? ব্যাগ ফ্যাগের মধ্যে হয়তো হবে। আধিকারিকরা এসেছে? হ্যাঁ, আধিকারিকরা এসেছে। যারা এই জিনিসপত্র নিয়ে যাচ্ছিল নেশা জাতীয় দ্রব্য, তারা কোথাকার সেটা কি জানা গিয়েছে? না, সেটা বলতে পারবো না, সেটা তো আধিকারিকরাই বলতে পারবে। কতজনকে আটক করেছে পুলিশ? দুটো ছেলেকে দেখলাম। কৃষি অধিকর্তার অফিসে বিক্ষোভ দেখালেন রাসায়নিক সার ব্যবসায়ীরা। ন্যায্য মূল্যে রাসায়নিক সার বিক্রি সম্ভব নয়, কারণ 50 বছরে বদল হয়নি সরকারি নীতির। তার জন্য কৃষি অধিকর্তার অফিসে বিক্ষোভ।
মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার সার ব্যবসায়ীরা রাজ্যে কৃষি ও উপকরণ ব্যবসায়ী সমিতি সার বিক্রি নিয়ে ওঠা নানান অভিযোগের সুনির্দিষ্ট তথ্য দিয়ে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। সংস্কার না হওয়ার জন্য আমরা কিন্তু আজকে এই পরিস্থিতির শিকার। আমরা কোনো অপবাদ নিয়ে ব্যবসাটা করতে চাই না। সমাজের 8-10টা মানুষের মতো আমরাও চাই আমরা মাথা উঁচু করে সম্মানের সাথে এই ব্যবসাটা করি এবং সৎ পথে করি, কিন্তু সরকারি পরিস্থিতি আমাদের আজকে পথে এনে থাকবে। আর কি দাবি রয়েছে আপনাদের? তার সাথেও কোম্পানিগুলো ভর্তুকিযুক্ত সারের সাথে প্রচুর পরিমাণে ট্যাগিং মানে অভর্তুকিযুক্ত জিনিস জোর করে আমাদের উপরে চাপানো হয়, যেগুলো হয়তো আমাদের এখানে প্রয়োজনই নাই, সেগুলোকে আমাদের বাধ্য করা হয় নিতে, না হলে ভর্তুকিযুক্ত সার আমাদের দেয় না। আমাদের মধ্যে অনেক ডিলার আছে যে বিগত দিনে যারা ওই অভর্তুকিযুক্ত জিনিস কোম্পানি থেকে নেয়নি তাদের সার দেওয়া বন্ধ করে দিয়েছে, তার দোকান প্রায় বন্ধ হওয়ার মুখে। তো আর সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি সারকে কোম্পানিগুলোকে বিক্রেতাদের, খুচরো বিক্রেতাদের দোকান অবধি ভাড়া দিয়ে পৌঁছে দেওয়ার কথা, অথচ কোনো কোম্পানি সেটা দিচ্ছে না। রেক পয়েন্টে সার দিয়ে দিচ্ছে। আমাদের উত্তরবঙ্গে মূলত রেক লাগে রাঙাপানি, ফালাকাটা, এই দুটোই হচ্ছে মূলত রেক পয়েন্ট। এখন রাঙাপানি থেকে একটা মাল কুচবিহারে যেতে বস্তায় ভাড়া লাগে 80 টাকা, অথচ এক বস্তা সারের মধ্যে এনডিপি আর এমআরপির মধ্যে 40 টাকা মাত্র ডিফারেন্স। তো সুতরাং আমার ভাড়ার পয়সাই হয় না, তো আমি ওই দিন এমআরপি মালটা বিক্রি করব কি করে? এটা আমাদের একটা দীর্ঘ 50 বছরের দুঃখ। বর্তমানে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। বিগত দিনে যে সরকাররা ছিলেন তাদের কাছে আমরা বিভিন্নভাবে অনুনয় বিনয় করেছি, এর কোনো সুরাহা পাইনি। এখন যেহেতু কেন্দ্রে রাজ্যে একই সরকার, আমরা আশা করব আমাদের এই দাবিপত্র আজকে কৃষি আধিকারিকের কাছে দিলে ওনার মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছবে এবং তারা যথাযথ ব্যবস্থা করে বিগত 50 বছরের যে অব্যবস্থা সেটাকে দূর করবে এবং সারের ব্যবসা সুষ্ঠুভাবে চলবে। কৃষক এমআরপিতে সার পাবে এবং আমরাও ব্যবসাটা সম্মানের সাথে মাথা উঁচু করে ব্যবসাটা করতে পারবো, যার জন্য আজকে এখানে আসা। মানাবাড়ি চা বাগানে ফিরছে উন্নয়নের ছোঁয়া, তবে এরই মাঝে উদ্বেগ, রাতের অন্ধকারে বাগানে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্রমিকদের লাগাতার আন্দোলনের জেরে প্রায় 2 বছর আগে পুনরায় চালু হয় মানাবাড়ি চা বাগান। তবে বাগান খোলার পরও স্বস্তি ফেরেনি শ্রমিকদের জীবনে। অভিযোগ, তৎকালীন নতুন মালিক নিয়মিতভাবে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতেন না। কয়েক মাস আগে বাগানের দায়িত্ব নেয় নতুন কর্তৃপক্ষ। এরপর থেকেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে মানাবাড়ি চা বাগানের চিত্র। নতুন করে চা গাছের প্ল্যান্টেশন করা হচ্ছে, আধুনিক সেচ ব্যবস্থা চালু হয়েছে এবং বাগানের পরিচ্ছন্নতার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগে খুশি শ্রমিকেরা। তাদের আশা বাগানটি আবারও আগের অবস্থায় ফিরবে। তবে এরই মধ্যে নতুন একটি সমস্যা সামনে এসেছে। অভিযোগ, রাতের অন্ধকারে বাজার সহ বিভিন্ন এলাকা থেকে আবর্জনা এনে বাগানের ভেতরে ফেলে রেখে যাওয়া হচ্ছে। ফলে নোংরা হচ্ছে বাগানের পরিবেশ এবং ব্যাহত হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন চা শ্রমিকেরা। বর্তমানে তারাই উদ্যোগ নিয়ে বাগানের ভেতরে ফেলা আবর্জনা পরিষ্কার করে অন্যত্র সরিয়ে দিচ্ছেন। পাশাপাশি কারা এই কাজ করছে তাদের শনাক্ত করতে দিনরাত পাহারা দিচ্ছেন চা শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, যারা রাতের অন্ধকারে বাগানে আবর্জনা ফেলছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। चाय गाछ का लगाने के लिए परिष्कार मैंने सफाई कर रहा है और ड्रेन में जो जितना भी कचरा उचड़ा है उसको भी ट्रैक्टर में लोड किया जाता है और उसको भी सफाई कर रहा है। अभी देखा जा रहा है घेरनी के बगल बगल में पूरा कचरा फेंका हुआ है। लोग कहाँ से आ रहा है कचरा? कचरा तो यही गांव से आ रहा है। तो आप लोग कोई ऑप्शन नहीं किया? उसको अभी ऑब्जेक्शन करेगा सफाई होने के बाद, और दोबारा यहाँ नहीं फेंकना चाहिए। और अभी जो हम लोग का जो मालिक आया है वो मालिक अभी हम लोग का बहुत अच्छा देखभाल कर रहा है, पेमेंट सही टाइम में मिल रहा है। तो इसीलिए हम लोग मालिक को थोड़ा सेपरेट करता है, जैसे कि उसको मदद करते हैं कि कोई भी दावा दावी है अभी उतना ज़बरदस्त नहीं करके हम लोग का लिए खर्चा कर रहा है बोल के अभी वो लोग का सेव कर रहा है। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। এআই নজরদারিতে বড়সড় মানুষ ও হাতি সংঘাত এড়ানো সম্ভব হলো জলদাপাড়ায়। এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থার তৎপরতায় জলদাপাড়া জাতীয় উদ্যানে সম্ভাব্য বড়সড় মানুষ ও হাতি সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। এদিন রাত 12:32 এআই সক্ষম ক্যামেরায় বনাঞ্চল সীমানার কাছে একটি হাতির পালকে পাশের গ্রামের দিকে এগোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেই তথ্য জলদাপাড়া কন্ট্রোল রুমে পৌঁছায়। কন্ট্রোল রুম থেকে দ্রুত বনকর্মীদের সতর্ক করা হলে মাত্র 15 মিনিটের মধ্যে র্যাপিড রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে আনে। ফলে সম্ভাব্য মানুষ ও হাতি সংঘাত এড়ানো সম্ভব হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এআই ভিত্তিক সতর্ক বার্তার ভিত্তিতে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। জলদাপাড়া জাতীয় উদ্যানের একাধিক হাতি করিডোরে এই আধুনিক নজরদারি ব্যবস্থা চালু রয়েছে, যা বন্যপ্রাণ সংরক্ষণ, নিরাপত্তা বৃদ্ধি এবং মানুষ ও হাতির শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন নেই। অবশেষে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভায় নোংরা আবর্জনা ফেলে মারমুখী বিক্ষোভ পৌরসভার সাফাই কর্মীদের। দীর্ঘ 25 বছরের অবহেলার অবসান ঘটিয়ে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকার বাসিন্দারা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।